বন্ধুত্ব আর বন্ধুত্ব রইল না, প্রেম আর প্রেম রইল না, জীবন তোর উপর যে ভরসা ছিল সেটাও আর রইল না। প্রশ্নটা হলো, বন্ধু কি সত্যিই বন্ধু ছিল কোনোদিন? মাসখানেক আগেও নরেন্দ্র মোদী, যাকে পরম মিত্র মনে করতেন, আমেরিকায় গিয়ে যে মানুষটার জন্য ভোট ভিক্ষা করেছিলেন, এবার ট্রাম্প সরকার বলে স্লোগান দিয়েছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন শুল্ক যুদ্ধে ভারতই তার প্রধান টার্গেট। কে না জানে যে কূটনীতির আর রাজনীতির আঙিনায় কোনো স্থায়ী বন্ধু হয় না, তাই বলে এভাবে সপাটে থাপ্পড় কেন ট্রাম্পের চক্ষুশূল হয়ে পড়লেন নরেন্দ্র মোদী? আজকের এপিসোডে সে কথাই আপনাদের বলবো একেবারে তথ্যের উপর দাঁড়িয়ে। তিনটি ভুল মোদী করে ফেলেছেন। কোন তিনটি ভুল? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ট্রাম্প যদি রাজনীতির মেগাস্টার হয়ে থাকেন, মোদিও তবে সুপারস্টার। মোদিকে তো এতদিন বন্ধু বলে সম্বোধন করতেন ট্রাম্প। মোদি এক ধাপে গিয়ে পাল্টা বলতেন ডিয়ার ফ্রেন্ড। দেখা হলেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উষ্ণ আলিঙ্গন থেকেও একটা সুন্দর দৃশ্য কূটনীতি তৈরি হয়েছিল বিশ্বমঞ্চে। সেই দৃশ্যে চীন চোখ টাটালেও মোদি পরোয়া করেননি। তিনি জানতেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতাটি বন্ধুর মতন পাশে থাকলে তাকে মারে এমন সাধ্য কার? মার্কিন রাজনীতির খবর, ট্রাম্প যার সঙ্গেই বৈঠক করতে যান তার আগে সেই মানুষটির জীবনের প্লাস মাইনাস সমস্ত দিক নিয়ে কার্যত রিসার্চ করে নেন, যাতে টেবিলের অপর প্রান্তের মানুষটিকে মোক্ষম সময় চাপে ফেলা যায়। ভারতের অতিকায় দুই বাণিজ্যিক গোষ্ঠীর দুই কর্ণধার যে মোদির দুই পরম মিত্র, সেই ব্যাপারেও নাকি ট্রাম্প সম্যক রিসার্চ করেছেন। সেই সূত্রেই নাকি ঘুষ কাণ্ডে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে যখন একদিকে গৌতম আদানিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হয়েছে, তখন অন্যদিকে আম্বানির সঙ্গে ডিল চলছে একাধিক আমেরিকান কোম্পানির। মুকেশ আম্বানি একমাত্র ভারতীয় শিল্পপতি যাকে সস্ত্রীক ট্রাম্প নিজের শপথ গ্রহণ সমারোহে আমন্ত্রণ জানিয়েছিলেন। হ্যাঁ, মোদিকে নয়, আম্বানিকে। শুধু শপথ গ্রহণেই শেষ নয়, তারপরেও বারবার। অন্যদিকে যত দিন গড়িয়েছে ততই ট্রাম্প আর মোদির সম্পর্ক খারাপ হতে শুরু করেছে, যার নিষ্ঠুর পরিণতি 25% ট্যারিফ, সঙ্গে রাশিয়া থেকে খনিজ তেল কেনার জন্য আরও 25% অসম্মানের জরিমানা, মোট 50%। এই ট্যারিফ ভারতের অর্থনীতির কিভাবে কতটা ক্ষতি করতে পারে তা নিয়ে গতকাল আমরা বিস্তারিত আলোচনা করেছি। 25% আর্থিক দণ্ডের মেয়াদ কতদিন স্থায়ী হবে তাই নিয়ে জোর জল্পনা চলছে। এই ধরনের পেনাল্টি খুব বেশি দিন চলে না, এটা ঠিক, কিন্তু কতদিন? ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কোভিন হাসেট বলেই দিয়েছেন, ভারত যদি রাশিয়ার খনিজ তেলের ব্যবসা কমাতে না পারে, তবে মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। হাসেট বলেছেন, ভারত যদি না নড়ে, আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পও নড়বেন না। খুব সংক্ষেপে বেদনাদায়ক সত্যিটা বলে রাখি, গত আর্থিক বছরে ভারত থেকে আমেরিকায় মোট রপ্তানির পরিমাণ ছিল $86.5 বিলিয়ন, মানে 7.5 লক্ষ কোটি টাকারও বেশি, যা আমাদের দেশের মোট জিডিপির 2.2%। রয়টার্সের প্রতিবেদন জানাচ্ছে, গত বছর ভারত থেকে আমেরিকার স্মার্টফোনের রপ্তানি বেড়েছিল 90%। ডলারের হিসেবে 10.6 বিলিয়ন। ওষুধ রপ্তানি হয়েছিল $4 বিলিয়ন। পেট্রোপণ্য রপ্তানি হয়েছে $3.2 বিলিয়ন। হীরের গয়না রপ্তানি হয়েছে $4.9 বিলিয়ন। চিংড়ি 1.8 বিলিয়ন। ক্যান্সারের ওষুধ 1.8 বিলিয়ন। এছাড়া রয়েছে বস্ত্র, তৈরি পোশাক, গাড়ি, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইত্যাদি। এই বিপুল বাণিজ্য এই মুহূর্তে ঘোর অনিশ্চয়তার মুখে। এদিকে মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা সংস্থা ভারতের রপ্তানিকারকদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুল্ক কার্যকর হওয়ার আগে যেসব ভারতীয় পণ্য জাহাজে ওঠানো হয়েছে এবং আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে, সেগুলো আগামী 3 সপ্তাহ শুল্ক ছাড় পাবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের রাম ধাক্কায় ভারতের অর্থনীতি একেবারে ধসে পড়বে না। তার কারণ, ভারত যদি এই সুযোগে অর্থনীতিকে আরো সংস্কার করে, বিদেশি বাণিজ্য অতিরিক্ত বাধা কমায় এবং আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করে, তবে ভারতের পক্ষে সংকট মোকাবিলা সহজ হবে। গত 1 দশক ধরে ভূ রাজনৈতিক পরিবর্তনের জেরে আমেরিকা এবং ভারত কৌশলগত অংশীদার হয়ে উঠেছিল। এবার আসি মূল প্রশ্নে, মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটল কিভাবে?
আমেরিকান মিডিয়ার রিপোর্ট খেয়াল করলে দেখা যাবে মোদি 3টি বড় ভুল করেছিলেন। এর ফলেই দুজনের সম্পর্ক নষ্ট হতে থাকে। প্রথম ভুল, গত বছর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী সেখানে সফরে যান। সাধারণ নিয়মে কোনো দেশের নির্বাচনের সময় অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীদের সেই সফর এড়িয়ে চলা উচিত, কিন্তু মোদি সেই প্রটোকল ভেঙে মার্কিন সফর করে। দ্বিতীয় ভুল, সেই সফরে বন্ধু ট্রাম্পের সঙ্গে দেখা করার বদলে মোদি এবং তার পারিষদেরা ভেবেছিলেন যে কমলা হ্যারিসই নির্বাচনে জিতবেন। তাই তারা ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও তার সঙ্গে সাক্ষাৎ না করে কমলা হ্যারিসের সঙ্গে দেখা করেন। তাদের ধারণা ছিল কমলা হ্যারিস নির্বাচনে এগিয়ে আছেন এবং জিতবেন, কিন্তু হলো উল্টো। কমলা হ্যারিস হেরে গেলেন আর ট্রাম্প জিতে গেলেন। ট্রাম্প কড়া ধাতুতে গড়া আদ্যন্ত ব্যবসায়ী, তিনি নাকি রাগ পুষে রাখেন। তাই ক্ষমতায় ফিরেই তিনি ভারতকে বিপাকে ফেলার কৌশল শুরু করেন। এর পাশাপাশি ঘটনাচক্রে নিজের বন্ধু ভাগ্যে বিড়ম্বনা বাড়ে মোদির। আমাদের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু বৃত্তের মধ্যে আছেন গৌতম আদানি। আদানি লেখা চার্টার্ড বিমানে চড়েই 2014 লোকসভা নির্বাচনে দেশ জুড়ে প্রচার করেছিলেন মোদি। সেই আদানি আমেরিকায় একটি মোটা অঙ্কের ঘুষ দিয়ে যেই কাজ পেয়েছেন তার একটি বড় জটিল মামলায় জড়িয়ে পড়েছেন। এই নিয়ে আমেরিকার প্রথম সারির প্রতিটি সংবাদপত্রে খবর ছাপা হয়েছে। সেই সমস্ত খবরে লেখা হয়েছে আদানি মোদির বিশেষ বন্ধু। দিনের শেষে নিউ ইয়র্কের আদালতে আদানির মামলার প্রভাব পড়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে। এটা অবশ্য প্রধানমন্ত্রীর ভুল নয়, বরং নিয়তির পরিহাস। মোদির তৃতীয় ভুল, যেই কারণে আজকের এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ভুলটা হলো যেই সময় ট্রাম্প ভারতকে অসম্মান করেছিলেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করছিলেন, আমাদের নাগরিকদের হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠাচ্ছিলেন, অথবা ভারত পাকিস্তান বিষয়ে মন গড়া মন্তব্য করছিলেন, সেই সময় মোদি চোখে চোখ রেখে ট্রাম্পের মুখোমুখি হননি। আসিম মুনির, যাকে বলা হয় পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হত্যাকাণ্ডের প্রধান ষড়যন্ত্রকারী, সেই লোকটিকে ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে মধ্যাহ্নভোজ করেছিলেন, সম্ভবত মোদিকে আরও চাপে রাখতে। তবুও ভারতের তরফে আমেরিকাকে কোনো পাল্টা বার্তা দেওয়া হয়নি। ভারত শুধু বিদেশে প্রতিনিধি দল পাঠিয়ে পাকিস্তানের আদ্যশ্রাদ্ধ করতেই ব্যস্ত থেকেছে। এই কৌশলে দেশে জাতীয়তাবাদী ঝড় তোলা যায়, কিন্তু কূটনীতির বিষয়টা অনেক বড়। কানাডার প্রধানমন্ত্রীর মতো মোদি সরাসরি ট্রাম্পের মোকাবিলা করতে পারেননি, চুপ থেকেছেন। আর এই চুপ থাকার কারণে ট্রাম্প, যিনি মূলত একজন রিয়েল এস্টেট এজেন্ট, বিল্ডার এবং ডিলার ছিলেন, মোদিকে আরও চাপে রাখার কৌশল নিতে থাকেন। তিনি ধরেই নেন এটাই সফট টার্গেট, ভারতের মাটিটাই নরম মাটি। রুশ তেলের ব্যাপারটা নিয়ে ট্রাম্প মোদিকে প্রায় ব্ল্যাকমেল করতে শুরু করেন। আসলে ট্রাম্প চাইছিলেন মোদি ব্রিক্সের থেকে দূরে থাকুন, ব্রিক্স সম্মেলন থেকে দূরে থাকুন, অর্থাৎ ইরান, চীন, রাশিয়া, ব্রাজিলের যেই অক্ষ ছিল তার থেকে দূরে থেকে সরাসরি আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকুন। ভারত রাশিয়া থেকে খনিজ তেল কিনছে, কারণ ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা সমেত গোটা ইউরোপ রাশিয়া থেকে কেনাবেচা বন্ধ করেছে। রাশিয়াও বিকল্প বাজার পেতে আন্তর্জাতিক দরের চেয়ে সস্তায় খনিজ তেল বিক্রি করছে। ভারত এই সুবিধাটাই নিয়েছে। তাতে অবশ্য ভারতের বাজারে পেট্রোল, ডিজেল, সিএনজি বা রান্নার গ্যাসের দাম না কমলেও মোদির মিত্র শিল্পপতি দেদার মুনাফা কামাচ্ছেন। ট্রাম্প এই জায়গাতেও ভারতের নাড়ি টিপে ধরেছে। ট্রাম্প বলেই দেন যে ইউক্রেনের যুদ্ধে তেল কিনে রাশিয়াকে আর্থিক সাহায্য করছে ভারত। ট্রাম্পের পারিষদরা বলছেন ইউক্রেন যুদ্ধের জন্য পরোক্ষে দায়ী মোদি। ভারতের কেনা তেলের টাকাতেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। অথচ সত্যি হলো রাশিয়া থেকে ভারতের চেয়ে বেশি তেল কিনেছে চীন, কিন্তু চীনের কেশাগ্রও ট্রাম্প স্পর্শ করলেন না, পাকড়ালেন বিশ্বগুরুকে। ভারতের উপর এমন মুগুর আগে কখনো মারেনি আমেরিকা। এমনকি যখন বাজপেয়ী পোখরানে পরমাণু বোমার পরীক্ষা করেছিলেন তখনও এতটা সাহস মার্কিনদের হয়নি। তার অনেক আগে যখন ইন্দিরা গান্ধী মার্কিন সপ্তম নৌবহরকে স্রেফ উপেক্ষা করে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধে লড়েছিলেন, তখনও এমন সাহস মার্কিনদের হয়নি যা আজ দেখানো হলো। এর ফল হলো প্রায় 2.5 লাখ মানুষ কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত বলছি না, গতকালের এপিসোডে বলেছি। টাকা দুর্বল হচ্ছে, শেয়ার মার্কেট পড়ছে, সোনার দাম বাড়ছে, এমন আরো অনেক ঘটনা ঘটছে।
মোট কথা আমার এবং আপনার পকেটে আরও টান ধরতে চলেছে। ট্রাম্পের রাম ধাক্কা আসলে মিত্র শিল্পপতিদের চেয়েও বেশি ক্ষতি আমার আপনাদের মতন সাধারণ মানুষের। প্রশ্ন হলো, মোদি কি নিজের দুই বন্ধুর চক্রে পড়ে দেশের অবস্থাকে এই জায়গায় এনে ফেললেন? এটা কেবল দেশের রাজনীতি নিয়ে কথা নয়, রাহুল গান্ধী বা এনডিএ নিয়ে কথা নয়, বিহার নির্বাচনের কথাও নয়, আসন্ন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা এবং আসামের নির্বাচনের কথাও নয়। মোদী সরকার দুই ক্র্যাচে ভর করে দাঁড়িয়ে রয়েছে। সংঘ তাদের ওপর প্রভাব বিস্তার করছে, কিন্তু প্রশ্ন এগুলোর একটাও নয়। সরাসরি লাভ ক্ষতির কথা বলছি। যেই ক্ষতি হয়েছে সেটা লক্ষ লক্ষ কোটি টাকার। এর জন্য দায়ী কে? যদি মোদি এই ভুল না করতেন তাহলে ভারতকে কি এই দিন দেখতে হতো? এই কথাটা বলছি এই কারণেই যে ভারত ছাড়া অনেক দেশই তো ইউক্রেন যুদ্ধের আবহে গত 3.5 বছর ধরে রাশিয়ার সঙ্গে ব্যবসা করেছে। চীন অমিত শক্তিধর, তাদের কথা বাদই রাখছি, কিন্তু ইউরোপের কোনো দেশের উপরে এমন শুল্ক চাবুক তো মারেনি ট্রাম্প। এমন পরিস্থিতি তৈরি হলো কেন? শুধু কি মোদির মৌনতা অবলম্বনের কারণেই? হয়তো এটাও নয়। আসলে অটল বিহারী বাজপেয়ী বা ইন্দিরা গান্ধীদের সুবিধা ছিল, কারণ তাদের কাছে কোনো আদানি ছিলেন না। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু, যার অর্থের সৌজন্যে তিনি ক্ষমতায় রয়েছেন, সেই বন্ধুর বিরুদ্ধে আমেরিকার সরকারি কর্তাদের সঙ্গে সৌরশক্তি প্রকল্পের ডিলের পিছনে যদি $250 মিলিয়ন মানে 2100 কোটি টাকা ঘুষের অভিযোগে আমেরিকার আদালতে ফৌজদারি মামলা শুরু হয়, তাহলে এমনিতেই চাপ বাড়ে কেন্দ্রীয় শাসকের। এরপরেই এমন একটা পারসেপশন তৈরি হয় যে আমেরিকায় আদানিদের ঘুষকাণ্ড ফাঁস হওয়ার পরেই মোদিজি আর ট্রাম্পের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেননি। কোথাও একটা তার মধ্যে প্রবল লজ্জাবোধ কাজ করেছে। ঘটনার দিকে তাকান, বিষয়টা স্পষ্ট হবে। আদানি যত কোটি টাকা ব্যাংক থেকে লোন হিসেবে পেয়েছেন, তার সেই টাকা তার কোম্পানিতে এলআইসি এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হয়েছে। গতকাল সেখানে প্রায় 10 লক্ষ কোটি টাকার শেয়ার মার্কেটে ক্ষতি হয়েছে। শেষ ট্রেডিং ডেটেও প্রায় 45 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর ফলে ভারতীয় বিনিয়োগকারীদের পকেট থেকে এক ধাক্কায় প্রায় 14 থেকে 15 লাখ কোটি টাকা উড়ে গেছে। ভাবুন বিষয়টা। আদানিরা যদি আমেরিকার গ্রেফতার হন, তখন সমস্ত শেয়ার, সমস্ত ব্যাংক ডুবে যাবে। শেয়ার মার্কেট ডুবলে এলআইসি সমান ক্ষতিগ্রস্ত হবে, ইউপিএস এনপিএস এর অর্থও ডুবে যাবে এবং সাধারণ কর্মচারীদের টাকা ক্ষতিগ্রস্ত হবে। গত 11 বছর ধরে আদানি সাম্রাজ্য যতটা গুরুত্ব পেয়েছে, তার সিকিভাগ অন্য কোনো শিল্পপতিকে দেওয়া হয়নি। অথচ যদি আপনি 100 জন শিল্পপতিকে এগোতে দিতেন, টাটা হোক, বিড়লা হোক, রুইয়া, গোয়েঙ্কা, বাজাজ কিংবা মুঞ্জাল ইত্যাদি হোক, তাহলে শেয়ার বাজারের সমস্যাটা এত প্রবল হয়ে উঠতো না। কারণ ঝুঁকিরও বৈচিত্র্য আছে, কিন্তু আজকের তারিখে সবকিছু আদানি সাম্রাজ্যের হাতে। যদি তারা ডুবে যায় বা কোনো সমস্যায় পড়ে, তাহলে কেন্দ্রীয় শাসক দলের কৌশলও সমস্যায় পড়বে, আমাদের ব্যাংকও সমস্যায় পড়বে, শেয়ার মার্কেটও সমস্যায় পড়বে, আমাদের বিনিয়োগকারীরাও সমস্যায় পড়বেন। আদানিরা আমেরিকান কোর্টে আটকে রয়েছেন। আদানিদের বিরুদ্ধে কোর্টে সমন জারি হলেও সেটা সার্ভ করা যায়নি। অথচ নিয়ম হলো 24 ঘন্টার মধ্যে সার্ভ না করা হলে সেই এমপ্লয়ির চাকরি চলে যায়। এখানে 6 মাস হয়ে গেছে, নিউ ইয়র্ক ফেডারেল কোর্ট সমন ইস্যু করেছে, তবু সেটা সার্ভ করা যায়নি। এর মানে গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানিকে ট্রেস করতে পারা যায়নি। এই বিষয়টা এফবিআই এবং এসসিসি আমেরিকান কোর্টে উপস্থাপন করেছে। সমস্যার গভীরতাটা বুঝতে হবে। যেহেতু আদানি সাম্রাজ্যকে বাঁচানো মোদিজির অন্যতম বাধ্যবাধকতা, তাই ডোনাল্ড ট্রাম্প যা বলবেন মোদিজিকে তা মানতে হবে। তিনি বলবেন 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামাও, সেটা 5 ঘন্টার মধ্যে থেমে যাবে। তিনি বলবেন তুলোর ওপর তোমরা আমদানি শুল্ক বাতিল করো, নয়াদিল্লি তৎক্ষণাৎ জো হুজুর বলে বাতিল করে দেবে। এতে আমেরিকার তুলো দেশের বাজারে ঢুকে যাবে। তাতে আমাদের দেশে পাঞ্জাবে, মহারাষ্ট্রে, গুজরাট, মধ্যপ্রদেশের তুলো চাষিরা ক্ষতিগ্রস্ত হলে হবেন। ভারতে তুলো বেশি উৎপন্ন হয় হায়দ্রাবাদ আর তেলেঙ্গানা অঞ্চলে। এই বর্ষায় তুলো চাষিরা সবে বীজ বপন করেছেন, 3 মাস পরে তাদের ফসল কাটা হবে। বর্তমানে আমেরিকার তুলো আমদানির উপর ভারতের ফার্মকে শুল্ক দিতে হয় 11%। সম্প্রতি মোদী সরকার সেটা তুলে নিয়েছে। কিছুদিন আগেই এই নিয়ে তুলো চাষিরা দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছেন।
আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এই জায়গায় এসে পৌঁছলো, তার জন্য বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে দোষ দেওয়াটা ঠিক নয়। তারও হাত পা বাঁধা। গত 11 বছরে বিদেশের সঙ্গে ভারতের যত ডিল হয়েছে, ডিফেন্স ডিল হোক বা বন্দে ভারত ট্রেনের জন্য পতাকা দেখানো হোক বা বিদেশ নীতি, সবকিছুর প্রেক্ষাপট এটাই মিত্র গোষ্ঠীর প্রতি মোদিজির বাধ্যবাধকতা। অতএব তিনি সর্বশক্তিমান হয়ে গদিতে থাকলে এই পরিস্থিতি আদৌ পাল্টাবে কিনা কিংবা কবে পাল্টাবে লক্ষ কোটি টাকার প্রশ্ন। বিদেশের যে কোনো জায়গায়ও একচেটিয়া প্রধানমন্ত্রীকেই আপনি দেখেছেন। ডিফেন্স ডিলে রাফালে শুধু তাকেই একা দেখেছেন, ট্রেনে পতাকা দেখানোর সময়ও শুধু তাকেই একা দেখেছেন। ডিফেন্স সেক্রেটারি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি বা মন্ত্রী যিনিই হন না কেন, প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি সামনে থেকে সবকিছুর নেতৃত্ব দেন। সেই প্রধানমন্ত্রীর মিত্র গোষ্ঠী, প্রধানমন্ত্রী যখন যেই দেশে সফর করেছেন সেই দেশে কোনো না কোনো বড় অর্ডার তারা পেয়েছে। তা সে ইসরায়েলের হাইফা বন্দরের মালিকানা হোক, কেনিয়া এবং তানজানিয়ায় বিদ্যুৎ থেকে পোর্টের মালিকানা, শ্রীলঙ্কায় বড় কন্ট্রাক্ট কিংবা বাংলাদেশে শেখ হাসিনার প্রভাবে বিদ্যুৎ সরবরাহের বড় ঠিকা। সেই গোষ্ঠী ফেসে গেলে সরকারের কর্তারা কি করবেন? ইডি সিবিআই এর মামলায় দিনের শেষে জেলে যাবেন। আসলে এই মিত্র গোষ্ঠীর প্রতি প্রধানমন্ত্রীর এমন দুর্বলতার জায়গা না থাকলে তিনি অবশ্যই ট্রাম্পের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারতেন। বিশেষজ্ঞ মহলের একাংশ বলছেন মোদিজি সমস্ত ডিম এক ঝুড়িতে রেখেছিলেন, আর সেই ঝুড়িতে ফাঁদে পড়ে গেছে ট্রাম্প শাসনের কারণে। আদানি ফ্যাক্টরকে রক্ষা করার জন্য মোদিজি ট্রাম্পের সঙ্গে এমনভাবে কথা বলেননি যেমন একজন রাজা আর এক রাজার মধ্যে কথা হওয়া উচিত ছিল। যেমন জেলেন্সকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বা কানাডা, মেক্সিকো, ব্রাজিল করেছে। কূটনীতিকদের একটা অংশ মনে করছেন এটা ভারতের বিরুদ্ধে আমেরিকার নয়, বরং ট্রাম্প বনাম মোদির পার্সোনালিটি ক্ল্যাশ। নিউ ইয়র্ক ফেডারেল আদালতে আদানি সাম্রাজ্য এক্সপোজড হলে ওই সাম্রাজ্য একা ডুববে না, ডালপালা নিয়ে ডুববে। ডালপালার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। মোট কথা, ট্যারিফের এই ধ্বংসযজ্ঞ চলতে থাকলে টাকা আরো দুর্বল হবে, মূল্যস্ফীতি বাড়বে, স্টক মার্কেট ক্র্যাশ করবে, ডলারের তুলনায় টাকা আরো দুর্বল হবে। মানে কি? ভারত সরকারের বিদেশি ঋণ যা ডলারে রাখা হয়েছে তা এত ব্যয়বহুল হয়ে যাবে যে ফেরত দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। এছাড়া স্টক মার্কেটে কোটি কোটি ভারতীয় এখন বিনিয়োগ করছেন। আমাদের অর্থনীতি কোভিডের পর ধীরে ধীরে কিছুটা সুষ্ঠু হয়ে উঠছিল, এবার সেখানে রাম ধাক্কা দিলেন ট্রাম্প। শেয়ার মার্কেট ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে দুদিনের মধ্যে 15 লক্ষ কোটি টাকা বিনিয়োগকারীদের ডুবে গেছে। সবশেষে বলার, দেশের স্বার্থ, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবিকার আগে কোনো ব্যক্তিগত বন্ধুত্ব বা রাজনৈতিক স্বার্থে কূটনৈতিক সম্পর্কের সঙ্গে আপোষ করা ঠিক নয়। এই ট্যারিফের প্রেক্ষাপটে আমাদের শিক্ষা একটাই, সর্বদা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, না হলে ক্ষতি হয় সামরিক শক্তি, না হয় অর্থনৈতিক শক্তি, এবং শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়বে দেশের 140 কোটি জনগণ। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।